প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক ও পদার্থবিদ্যা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের হল ক্রিয়া ও হল বিভব, হল ক্রিয়ার ব্যবহার, ভূচম্বকত্ব ও ভূচম্বকের মৌলিক উপাদান নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসো হল ক্রিয়া কি। হল ক্রিয়াটি হচ্ছে মূলত কোনো আয়তাকার তড়িৎবাহী পরিবাহীর মধ্যে দিয়ে যদি দৈর্ঘ্য বরাবর আমি তড়িৎ প্রবাহিত করি, তাহলে তার উচ্চতা বরাবর চৌম্বকক্ষেত্র ক্রিয়া করলে ওই দুই ক্ষেত্রের লম্ব বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয় এবং এই ক্রিয়াটির নাম হচ্ছে হল ক্রিয়া। 1879 সালে বিজ্ঞানী এডউইন এইচ হল এই ক্রিয়াটি আবিষ্কার করেন এবং কোনো পদার্থের তড়িৎ প্রবাহ ধনাত্মক বা ঋণাত্মক কোন প্রকৃতির চার্জ দ্বারা সৃষ্টি তা জানার জন্য এবং চার্জের সংখ্যা নির্ণয়ের জন্য একটি পরীক্ষা সম্পাদন করেন, যা হলের পরীক্ষা নামে পরিচিত। এখন কথা হচ্ছে এই হল ক্রিয়া কেন সৃষ্টি হয়। তাহলে দেখো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহিত হয় মূলত চার্জের গতিশীল হওয়ার কারণে। তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে যে চার্জ গতিশীল হচ্ছে সেই চার্জ একটি চৌম্বক বল লাভ করবে। এই চৌম্বক বল লাভ করার কারণে চৌম্বক বলের দিক যেদিকে হবে দেখা যায় ওই গতিশীল চার্জগুলো সেদিকে বিক্ষিপ্ত হয় বা অবস্থান করে বা সরে যায়। তাহলে ঠিক তার বিপরীত পাশে বিপরীতধর্মী চার্জ জমা হতে থাকে। তাহলে দুই পৃষ্ঠের মধ্যে এই দুই ধরনের ভিন্ন ধর্মী চার্জ থাকার কারণে এখানে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়, যার ফলে হল বিভবের সৃষ্টি হয়ে থাকে। তাহলে এখন দেখো, যদি আমি সম চৌম্বকক্ষেত্রের মধ্যে একটি আয়তাকার পাত রাখি, যার তড়িৎ ক্ষেত্র হচ্ছে ফলকের প্রস্থ ডি এবং দুই প্রান্তে বিভব পার্থক্য ভিএস হলে ভিএস সমান ইডি, এই ফর্মুলাগুলো জানি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই ধরনের বল লাভ করবে, একটা হচ্ছে ক্রিয়াশীল তড়িৎ বল আর একটা হচ্ছে ক্রিয়াশীল চৌম্বক বল। সাম্য অবস্থায় দেখা যায় এই দুটি বল সমান এবং বিপরীতমুখী। তাহলে এই দুটি বলের মান যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে হল বিভবের একটি রাশিমালা পাচ্ছি বি ভি ডি। এখানে বি হচ্ছে ইলেকট্রনের বেগ এবং হল তড়িৎ ক্ষেত্রে একটি রাশিমালা পাচ্ছি ভি বি। এখন আসো একক আয়তনে আদান বাহকের সংখ্যা। আমরা জানি তারণ বেগ সমান ভি সমান আই বাই এন এ কিউ। এখানে তারণ বেগ মানে হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন যে বেগে চলে সেটা হচ্ছে তার তারণ বেগ। এন এ হচ্ছে ফলকের ক্ষেত্রফল এবং এন হচ্ছে একক আয়তনে আদান বাহকের সংখ্যা। তাহলে এই দুটি রাশির মান যদি আমি হল বিভবের মধ্যে বসাই, তাহলে একক আয়তনে আদান বাহকের সংখ্যার একটা ফর্মুলা পাবো। তাহলে এই ফর্মুলাতে আমি বি আই টি এবং কিউকে যদি ধ্রুবক রাখি, তাহলে হল বিভব দেখা যাবে একক আয়তনে আদান বাহকের সংখ্যার ব্যস্তানুপাতিক হয়। একইভাবে এই সমীকরণটাকে আদান বাহকের সংখ্যার এই সমীকরণটাকে যদি আমি একটু সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একটা রাশিমালা পেয়ে যাব। অর্থাৎ হল ক্রিয়ার মাধ্যমে আমি চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করতে পারব। তাহলে এবার আসো হল ক্রিয়ার ব্যবহার। তাহলে হল ক্রিয়ার ব্যবহার কি? একটু আগেই দেখলাম চৌম্বক প্রাবল্যের মান নির্ণয় করতে পারি, হল বিভব নির্ণয় করতে পারি এবং প্রতি একক আয়তনে আদান বাহকের সংখ্যা নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে তড়িৎ বাহকের চার্জের প্রকৃতি নির্ণয় এবং অর্ধপরিবাহীর আদান বাহকের ঘনত্ব নির্ণয়। এই দুটি বিষয় নিয়ে আমি একটু কথা বলি। তড়িৎ বাহকের চার্জের প্রকৃতি নির্ণয় কিভাবে করব, অর্থাৎ তড়িৎ যে প্রবাহিত হচ্ছে সেটা ধনাত্মক চার্জ দ্বারা হচ্ছে না ঋণাত্মক চার্জ দ্বারা হচ্ছে। যদিও বা আমরা জানি ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হয় ঋণাত্মক চার্জ ইলেকট্রনের গতিশীল হওয়ার কারণে, কিন্তু অর্ধপরিবাহীর বেলায় ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ দুই ধরনের বাহকের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। ধনাত্মক চার্জটাকে অর্ধপরিবাহীর বেলায় বলা হয় হোল এবং ঋণাত্মক চার্জ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। এই জন্য দুই ধরনের চার্জের গতিশীল হওয়ার ফলে হল বিভবের সৃষ্টি হতে পারে। তাহলে পাশের চিত্রে দেখো, যে চার্জটি গতিশীল হচ্ছে সেই চার্জটি চৌম্বক বল লাভ করবে। চৌম্বক বল লাভ করার কারণে চৌম্বক বলের দিক যেদিকে হবে, আমরা প্লেমিনের বামহস্ত নিয়ম দ্বারা এই বলের দিক সহজে নির্ণয় করতে পারি। এগুলো আমরা আগেই পড়ে আসছি। তাহলে দেখো, চৌম্বক বল যেদিকে লাভ করলো সেদিকে গতিশীল চার্জ সরে গেল এবং তার ঠিক বিপরীত পাশে ভিন্নধর্মী চার্জ জমা হবে। যে পাশে চার্জ সরে গেল, চৌম্বক বল লাভ করলো, সেই পাশের একটি বিন্দুতে বিভব এবং তার বিপরীত পাশে একটি বিন্দুতে বিভব। এই দুই বিভবের মধ্যে যদি যেই পাশে বল লাভ করলো সেই পাশের বিভবের মানটা বেশি হয়, তাহলে আমাদের বুঝতে হবে ধনাত্মক চার্জ দ্বারা তড়িৎ প্রবাহিত হলো। আবার যদি যেই পাশে চৌম্বক বল লাভ করলো সেই পাশের বিভব অপর পাশের বিভব থেকে যদি কম হয়, তখন বুঝতে হবে এখানে তড়িৎ প্রবাহটা ঋণাত্মক চার্জের মাধ্যমে সৃষ্টি হলো। এভাবে আমি চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারি। এখানে আরেকটু বলে রাখি, যেহেতু ধনাত্মক চার্জের বেলায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাই, এজন্য যেদিকে চৌম্বক বল লাভ করলো সেদিকে উচ্চ হলে বড় হলে সেটা হবে ধনাত্মক চার্জ, আর যেদিকে চৌম্বক বল লাভ করলো সেদিকে যদি বিভব
নিম্ন হয়, কম হয়, তাহলে সেটা হবে ঋণাত্মক চার্জের মাধ্যমে সৃষ্টি। এখানে যে দুটি অনুধাবনমূলক প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা এখন আনসার করতে পারবো। এখন আসো ইলেকট্রন তিনভাবে চৌম্বকত্ব সৃষ্টি করতে পারে। কিভাবে? গতিশীল ইলেকট্রনের জন্য সৃষ্টি হয়, যদি ইলেকট্রন গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে চুম্বকত্বের সৃষ্টি হয়। আবার পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রন কি করে? নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনশীল থাকে, এক্ষেত্রেও চুম্বকত্বের সৃষ্টি হবে। আবার ইলেকট্রন নিজকের সাপেক্ষেও এবং নিজকের চারিদিকে ঘূর্ণনরত থাকে, যেটাকে আমরা স্পিন বলি। নিজকের সাপেক্ষে ঘূর্ণন বা নিজকের চারিদিকে ঘূর্ণন, এই স্পিনের জন্য চুম্বকক্ষেত্র সৃষ্টি করতে পারে। গতিশীল ইলেকট্রনের জন্য সৃষ্ট চুম্বকক্ষেত্র, এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি। এখন আমি দেখব কক্ষপথে ইলেকট্রনের জন্য সৃষ্ট চুম্বকক্ষেত্র। যদি ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তাহলে তার মধ্যে একটি কক্ষীয় কণিক ভরবেগ এবং একটি কক্ষীয় চৌম্বক ভ্রামক থাকবে, এবং এই কক্ষীয় কৌণিক ভরবেগ এবং কক্ষীয় চৌম্বক ভ্রামক পরস্পর বিপরীতমুখী হবে। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি এখানে ইলেকট্রনের গতি, যে ইলেকট্রনের ব্যাগ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, তার মানে তড়িৎ প্রবাহ হবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে কৌণিক ভরবেগ থেকে আমরা জানি m ইন্টু r ক্রস ভি, অর্থাৎ r থেকে v এর দিকে যদি আমি ক্ষুদ্র কোণে ঘুরাই তাহলে এই ঘূর্ণনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য l এর দিক হবে এই তলের লম্ব বরাবর উপরের দিকে বা বাইরের দিকে। আবার যদি এই তলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই জন্য এই তলের ক্ষেত্রফল a এর দিক হবে এই তলের লম্ব বরাবর নিচের দিকে, আর তলের ক্ষেত্রফল যেদিকে হয় চৌম্বক ভ্রামকের দিকেও সেদিকে হবে। এই দিকটা আমি একটু ব্যাখ্যা করলাম, আমাদের অনেক সময় দরকার লাগে। তাহলে এখানে আমি যে চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হচ্ছে সেই চৌম্বকক্ষেত্রটা বায়োস্যাভার্টের যে বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হতো সেই রাশিমালা দিয়ে সহজে বের করতে পারবো। সেই চৌম্বকক্ষেত্রটা হচ্ছে বি সমান মিউ নট বাই 4 পাই ইন্টু ই ভি বাই আর স্কোয়ার। এখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, বাকি রাশিগুলো আমরা জানি। তাহলে কক্ষীয় চৌম্বক ভ্রামক এবং কক্ষীয় কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি মিউ সমান ই বাই 2m ইন্টু এল। এখানে ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে ঋণাত্মক চিহ্ন কেন সেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম, মিউ এবং এল পরস্পর বিপরীতমুখী এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জ বলে। আবার বোরের তথ্য থেকে আমরা জানি এই কৌণিক ভরবেগ হচ্ছে কি h/2s পাই এর পূর্ণ সংখ্যার গুণিত বা কোয়ান্টাইত। তাহলে এই এল এর মান যদি আমি বসাই তাহলে মিউ এল এর একটা ফর্মুলা আমরা সহজে পাচ্ছি, এবং n সমান 1 হলে n হচ্ছে কি প্রথম কোয়ান্টাম সংখ্যা, তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। যদি n এর মান 1 হয় তাহলে মিউ পি এর একটা ফর্মুলা পাচ্ছি, যেখানে সব মানগুলো আমাদের জানা, মানগুলো যদি বসাই একটা মান পাচ্ছি। সেই মানটা হচ্ছে বোর ম্যাগনেট। বোর ম্যাগনেট হলো চৌম্বক ভ্রামকের একটি একক। তাহলে এই মানটা আমরা মনে রাখবো, এটা আমাদের এমসিকিউর জন্য দরকার। তাহলে বোর ম্যাগনেট কি? বোর ম্যাগনেট হলো প্রথম কক্ষের জন্য ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামককে বোর ম্যাগনেট বলে। এখন আসো ইলেকট্রন স্পিনের জন্য সৃষ্ট চৌম্বকক্ষেত্র। এটা মূলত 1925 সালে বিজ্ঞানী গাউট স্মিথ ও উলেনবেক ইলেকট্রনের ঘূর্ণন আবিষ্কার করেন। অর্থাৎ ইলেকট্রনগুলো নিজকের সাপেক্ষ ঘূর্ণনশীল হয়। এই নিজকের সাপেক্ষ ঘূর্ণনশীলটাই হচ্ছে কি স্পিন। আর স্পিন দুই ধরনের হয়, একটা হচ্ছে আপ স্পিন আর একটা হচ্ছে ডাউন স্পিন। কিভাবে? স্পিনের কারণে ইলেকট্রনের অক্ষীয় ঘূর্ণনের কারণে দুই ধরনের রাশি পাওয়া যায়, একটা হচ্ছে স্পিন কৌণিক ভরবেগ আর একটা হচ্ছে স্পিন চৌম্বক ভ্রামক। একইভাবে এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি মিউ সমান মাইনাস ই বাই এম এস, এটা হচ্ছে স্পিন কৌণিক ভরবেগ। তাহলে স্পিন কৌণিক ভরবেগ এবং স্পিন চৌম্বক ভ্রামক এই দুটি রাশি পরস্পর বিপরীত হয়, এখানে মাইনাস চিহ্ন আমি পাশে দেখাচ্ছি। দেখো একটা স্পিন, আমাদের স্পিন হয় সবসময় প্লাস মাইনাস হাফ, একটা ধনাত্মক হাফ এবং একটা ঋণাত্মক হাফ। এখানে দেখো প্রথমটাতে যখন ইলেকট্রন বিপরীত দিকে ঘুরলো তখন তার স্পিনটা হবে উপরের দিকে, স্পিনের দিক হচ্ছে আপ স্পিন। আবার যখন ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো তখন তার স্পিনটা হবে নিচের দিকে মাইনাস হাফ, তো ডাউন স্পিন। তাহলে এই দুই ধরনের চৌম্বক ভ্রামকের জন্য ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যদি দেখা যায়, এখানে আমি আরেকটা প্রশ্ন নিচের অনুধাবনমূলক প্রশ্নের আনসারটাও দিয়ে দিচ্ছি, ইলেকট্রন স্পিন কীভাবে পদার্থ চৌম্বক ভ্রামক ধর্মের সৃষ্টি করে বা চৌম্বক ধর্মের সৃষ্টি করে। সেটা হচ্ছে কি, যখন দেখা যায় কোনো পদার্থের এই মোট চৌম্বক ভ্রামকটা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ সমান সংখ্যক ইলেকট্রন যদি বিপরীতমুখী হয়ে ঘূর্ণনশীল থাকে, তাহলে দেখা যাবে মোট চৌম্বক ভ্রামকটা শূন্য হবে। তখন সে কোনো চৌম্বকত্ব লাভ করবে না ওই চৌম্বক পদার্থকে, তবে ওই চৌম্বক পদার্থকে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রাখলে কিছুটা চৌম্বকত্ব লাভ করতে পারে। আবার যদি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে পরমাণুতে, অর্থাৎ
বিপরীতমুখী ঘূর্ণন, ইলেকট্রনের ঘূর্ণনের সংখ্যা যদি সমান না হয় তখন মোট চৌম্বক ভ্রামক শূন্য হবে না এবং ওই পদার্থটি একটি চৌম্বক ধর্ম লাভ করবে। তাহলে এখান থেকে নিচের প্রশ্নটার আনসারটা আমরা করতে পারবো। এখন আসো চৌম্বকত্ব। আমার এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা ছিল চৌম্বকত্ব। তাহলে চৌম্বকত্ব হচ্ছে আমরা জানি এক প্রকার শক্তি, এটি পদার্থের ভৌত ধর্ম, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ এবং দিকদর্শী ধর্মই হচ্ছে চৌম্বকত্ব। এখন আসো পৃথিবী একটি বিরাট চৌম্বক, আর পৃথিবীর চৌম্বক ধর্মটাই হচ্ছে ভূচৌম্বকত্ব। এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, পৃথিবী নিজে একটি চৌম্বক। তাহলে কিভাবে বুঝি পৃথিবী একটি চৌম্বক? অর্থাৎ পৃথিবীর মধ্যে যদি আমি একটি দণ্ড চৌম্বককে ঝুলিয়ে রাখি, যেভাবে রাখি না কেন এটি প্রায় ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে। এবং পৃথিবীর মধ্যে যদি একটি চৌম্বক পদার্থ বা নরম লোহাকে মাটির নিচে পুঁতে রাখি কিছুদিন, এর মধ্যে দিয়ে চৌম্বকত্ব লাভ করবে এবং চৌম্বকত্বের সৃষ্টি হবে। আবার দেখো ওই নরম লোহাকে যদি আমি পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর রেখে দিই তাহলেও দেখা যাবে এটি কিছুটা চৌম্বক ধর্ম লাভ করে। আবার দেখা যায় যদি কোনো বদ্ধ পরিবাহী একটি তারকে যদি আমি পৃথিবীর মধ্যে গতিশীল রাখি বা ঘোরাই, ওই বদ্ধ পরিবাহী তারের মধ্যে দিয়েও কিছু পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার মানে এইসব বিষয় থেকে আমরা বুঝতে পারবো পৃথিবী একটি বিরাট চৌম্বক। তাহলে এই ভূচৌম্বকের দুটি মেরু থাকবে একইভাবে, একটা হচ্ছে দক্ষিণ মেরু, একটি উত্তর মেরু। দক্ষিণ মেরুকে লাল মেরু বলে আর উত্তর মেরুকে নীল মেরু বলে। এই দক্ষিণ মেরুটি, ভূচৌম্বকের দক্ষিণ মেরুটি ভৌগোলিক উত্তর মেরু থেকে প্রায় 2500 কিলোমিটার পশ্চিমে এবং ভূচৌম্বকের উত্তর মেরুটি ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে 2200 কিলোমিটার পূর্বে অবস্থিত। দেখো পাশের চিত্রের মধ্যে ভৌগোলিক উত্তর মেরুর দিকেই ভূচৌম্বকের দক্ষিণ মেরুর অবস্থান। এখন আসো ভূচৌম্বকত্বের উৎস, কেন এই ভূচৌম্বকত্বের সৃষ্টি হলো। বিভিন্ন কারণ এর মধ্যে বিদ্যমান, তবে ভূচৌম্বকত্বের সঠিক ধারণা এখনো জানা যায়নি। প্রথমেই ধারণা করা হতো পৃথিবীর কেন্দ্রের প্রায় কাছাকাছি হয়তোবা একটি বড় দণ্ড চৌম্বক আছে, যার কারণে পৃথিবী একটি চৌম্বকের মতো আচরণ করে। আবার বলা হয় পৃথিবীর যেহেতু অভ্যন্তরে বিভিন্ন ধরনের আহিত কণা আছে, পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে ওই চার্জিত বা আহিত কণার ঘূর্ণনের ফলে চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। আবার ধরে নেওয়া হয় যেহেতু পৃথিবী সূর্যেরই একটি অংশ, তাহলে সূর্যের মৌলিক চৌম্বকত্বই পৃথিবীর চৌম্বকত্বের জন্য দায়ী। বিভিন্ন কারণ থাকলেও এখনো সঠিকভাবে ভূচৌম্বকত্বের উৎস সম্পর্কে আমরা ধারণা পাইনি। এখন আসো ভূচৌম্বক মধ্যতল, এই দুটি রাশি এবং ভৌগোলিক মধ্যতল, এই দুটি রাশি আমাদের লাগবে, এজন্য এখানে দিয়ে দিলাম। ভূচৌম্বক মধ্যতল হচ্ছে ভূচৌম্বক অক্ষের মধ্যে দিয়ে অঙ্কিত উল্লম্ব তল এবং ভৌগোলিক মধ্যতল হচ্ছে ভৌগোলিক অক্ষের মধ্যে দিয়ে অঙ্কিত উল্লম্ব তল। ভৌগোলিক অক্ষ মানে হচ্ছে উত্তর দক্ষিণ মেরু বরাবর সংযোগ সরলরেখা, আর ভূচৌম্বক অক্ষ হচ্ছে পৃথিবীর চৌম্বকের উত্তর দক্ষিণ বরাবর সংযোগ সরলরেখা। এর মধ্যে দিয়ে একটি যদি উল্লম্ব তল কল্পনা করি সেটা হচ্ছে কি মধ্যতল। এখন আসো চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য কি। চৌম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে চৌম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্ব। আমরা জানি চৌম্বকের মেরুটি ঠিক প্রান্তে অবস্থান করে না, একটু ভিতরের দিকে মেরুটি নির্দেশ করে। তাহলে ওই মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, আর জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে একটি দণ্ড চৌম্বকের সে ঠিক দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। তার মানে চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে সমান হবে 0.85। এখানে দেখো চৌম্বক দৈর্ঘ্য একটি ভেক্টর রাশি এবং এর দিক হবে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু থেকে। যদিও বা চৌম্বকের বলরেখাগুলো উত্তর মেরু থেকে শুরু হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়, কিন্তু ওই দণ্ড চৌম্বক বা চৌম্বকের বাইরের অংশে দেখা যাবে এটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। কিন্তু ওই পদার্থের মধ্যে দিয়ে অর্থাৎ দণ্ড চৌম্বকের ভিতর দিয়ে যদি আমরা খেয়াল করি এই বলরেখাগুলো চিত্রের মধ্যে, তাহলে দেখা যাবে ওই বলরেখাগুলো দক্ষিণ মেরু থেকে শুরু হয়ে উত্তর মেরুতে গিয়ে শেষ হচ্ছে। আমি আগের চিত্রটা একটু দেখাচ্ছি, তাহলে দেখো এখানে বলরেখাগুলো বের হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে বাইরে, এই চৌম্বকের বাইরে। কিন্তু এই চৌম্বকের মধ্য বরাবর দেখো উত্তর মেরু থেকে একটি বলরেখা বের হচ্ছে দক্ষিণ মেরু দিয়ে প্রবেশ করলো। তাহলে মাঝখানের মধ্যে দিয়ে যদি আমি দেখি এই পদার্থের মধ্য বরাবর, মাঝখান বরাবর পদার্থের মধ্যে দিয়ে যদি কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে এই বলরেখাগুলো দক্ষিণ মেরু দিয়ে প্রবেশ করে উত্তর মেরু দিয়ে বের হয়ে যাচ্ছে। এরপর আসো চৌম্বক দ্বিমেরু ভ্রামক। চৌম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে মেরু শক্তি এবং চৌম্বক দৈর্ঘ্যের একটি গুণফল। এটিও ভেক্টর রাশি, এর দিক হবে চৌম্বক দৈর্ঘ্যের দিকে, একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এরপরে আসো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভ্যন্তরে যদি কোনো বিন্দুতে একটি একক বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করি, তাহলে সেটি যেই বল লাভ করবে সেটাই হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য।
তাহলে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে F/M, এখানে M হচ্ছে মেরু শক্তি। এককগুলো আমরা মনে রাখবো। তাহলে এই চুম্বক প্রাবল্যের আরেকটি সিজিএস একক বা পুরাতন একক আছে ওয়েরস্টেড, যেটা EMU পদ্ধতিতে নির্ণয় করা হয়। তাহলে ওয়েরস্টেডের সাথে এম্পিয়ার পার মিটার এবং নিউটন পার ওয়েবারের একটি সম্পর্ক আছে 4π×10⁻³ ওয়েরস্টেড অথবা 1 ওয়েরস্টেড সমান 80 এম্পিয়ার পার মিটার। এরপর আসো চৌম্বক পদার্থের কয়েকটি বিশেষ ধর্ম, যেমন চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতা মানে হচ্ছে কি একটি মাধ্যম বা পদার্থের একটি ধর্ম, অর্থাৎ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে কত সহজে চৌম্বক বলরেখাগুলো প্রবেশ করতে পারে, সেটাই হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। তাহলে গাণিতিকভাবে যদি দেখি তাহলে দেখা যাবে এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ সমান B/H। এখানে বিটা হচ্ছে কি সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এবং এইচটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র যেটা। এই দুটি রাশির অনুপাত, এককগুলো আমরা মনে রাখবো। এরপর হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মানে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা এবং শূন্য মাধ্যমে পরম প্রবেশ্যতার অনুপাত। শূন্য মাধ্যমে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা যদি 1 হয় তাহলে শূন্য মাধ্যমের জন্য মিউ সমান হবে μ0। এরপরে আসো চৌম্বক পর্দা বা আচ্ছাদন। চৌম্বক পর্দা মানে হচ্ছে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি এমন একটা চৌম্বক পদার্থ রাখি, অর্থাৎ আংটা আকৃতির একটি আংটি বা রিং, লোহার একটা রিং যদি কল্পনা করি, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই রিংটা রাখলে দেখা যাবে বলরেখাগুলো ওই উপাদানের মধ্যে দিয়ে, অর্থাৎ লোহার উপাদানের মধ্যে দিয়ে বলরেখাগুলো যাচ্ছে, ভিতরে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে কোনো বলরেখা প্রবেশ করে না, অর্থাৎ আংটার এই ফাঁকা জায়গাটা চৌম্বক প্রভাব থেকে সম্পূর্ণ কিভাবে মুক্ত থাকে। তাহলে এই ক্ষেত্রে আংটাটি উক্ত অংশের জন্য চৌম্বক পর্দা বা আচ্ছাদন হিসাবে কাজ করে। তাহলে আমি এখানে যদি একটা প্রশ্ন বলি তাহলে আমাদের আরো সহজ হবে। যেমন ডুবোজাহাজের ভিতরে কেন কাটা কম্পাস কাজ করে না? কেন করে না? কারণ হচ্ছে এক্ষেত্রে ডুবোজাহাজে যে আচ্ছাদন বা লোহার আবরণ থাকে সেটা চৌম্বক পদার্থের মতো আচরণ করে, যার কারণে ভূচৌম্বকের ক্ষেত্র বা ভূচৌম্বক ক্ষেত্র প্রভাবটা এই ডুবোজাহাজের মধ্যে ক্রিয়া করতে পারে না। এখন আসো চৌম্বকন মাত্রা। চৌম্বকন মাত্রা মানে হলো একক আয়তনে চৌম্বক ভ্রামক, আর একক হচ্ছে এম্পিয়ার পার মিটার। তাহলে চৌম্বকন মাত্রা কিসের উপর নির্ভর করবে? পদার্থের আয়তন এবং চৌম্বক ভ্রামকের উপর নির্ভর করবে। এরপর আসো চৌম্বক প্রবণতা বা গ্রাহিতা, অর্থাৎ কতটুকু প্রভাব সৃষ্টি করতে পারে। একটি চৌম্বক ক্ষেত্র মধ্যে যদি কোনো চৌম্বক পদার্থকে রাখি সেটা কতটুকু চৌম্বকিত হতে পারে সেটা হচ্ছে চৌম্বক প্রবণতা। এটা হচ্ছে I এবং S এর অনুপাত, অর্থাৎ I হচ্ছে চৌম্বকন মাত্রা এবং H হচ্ছে আবেশ সৃষ্টিকারী চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য। যেহেতু এই দুটি রাশি একই জাতীয়, এই জন্য এর একক বা মাত্রা নেই এবং স্কেলার রাশি হবে। চৌম্বকন মাত্রা I এবং চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য H যদি একই দিকে হয় তাহলে সেটা হবে কি ধনাত্মক, এবং চৌম্বকন মাত্রা I এবং H যদি বিপরীত দিকে হয় তাহলে কাপ্পা হবে ঋণাত্মক। এখানে কাপ্পা এবং কাই, চৌম্বক প্রবণতাকে কাপ্পা অথবা কাই দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো চৌম্বক ধারকত্ব বা ধারণ ক্ষমতা, অর্থাৎ চৌম্বক পদার্থকে যদি আমি চুম্বকিত করি তাহলে সে চৌম্বকত্ব ধরে রাখার যে ক্ষমতা সেটা হচ্ছে কি ধারণ ক্ষমতা। এরপর হচ্ছে চৌম্বক সম্পৃক্তি। চৌম্বক সম্পৃক্তি মানে হচ্ছে একটি চৌম্বককে চৌম্বকিত করতে গেলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সে চৌম্বকত্ব হয়। চৌম্বকত্ব প্রাপ্তির এই সর্বোচ্চ মানটাকে বলা হয় চৌম্বক সম্পৃক্তি। আর রিমিনেন্স কি? রিমিনেন্স মান হলো চৌম্বকায়ন বলের প্রভাব সরিয়ে নিলে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রকে যদি আমি প্রভাব সরিয়ে নিই, চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা সরিয়ে নিই, তাহলে দেখা যাবে এর মধ্যে কিছু চৌম্বকত্ব অবশিষ্ট রয়ে যায়। এই অবশিষ্ট চৌম্বকত্বকে বলা হয় রিমিনেন্স। এখন আসো চৌম্বক সহনশীলতা বা নির্দাহিত, অর্থাৎ চৌম্বকত্ব হ্রাসের কারণগুলো উপস্থিত থাকা সত্ত্বেও পদার্থের মধ্যে চৌম্বকত্ব ধরে রাখার যেটা ক্ষমতা সেটা হচ্ছে চৌম্বক সহনশীলতা। এখন ভি, এস ও আই এর মধ্যে সম্পর্ক, এই তিনটি রাশিকে বলা হয় চৌম্বক ভেক্টর। এখন আসো কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি চৌম্বক পদার্থকে স্থাপন করি তাহলে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এই লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে শূন্য স্থানে আবেশ সৃষ্টিকারী চৌম্বক ক্ষেত্র V0 এবং চৌম্বকায়ন ক্ষেত্র V1 এর সমষ্টির সমান। এখানে ফর্মুলাগুলো আমি লিখে দিলাম। তাহলে বি এর সাথে এস এবং আই এর সম্পর্ক হলো বি সমান μ0 S প্লাস আই। এস ও আই এর দিক একই দিকে হলে, অর্থাৎ প্রযুক্ত ক্ষেত্র এবং সৃষ্ট ক্ষেত্রের দুইটার দিক যদি একই দিকে হয় তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক বি হবে সবল এবং বিপরীতমুখী হলো লব্ধি চৌম্বক ক্ষেত্রে বি হবে দুর্বল। আবার এই ফর্মুলাকে একটু ক্যালকুলেশন করলে মিউ এবং কাপ্পার মধ্যে সম্পর্ক আমরা পাবো
দেখো মিউ সমান মিউ নট 1 প্লাস কাপ্পা। আবার মিউ বাই মিউ নট সমান লেখা যায় আপেক্ষিক চৌম্বক প্রবণতা মিউ আর। এগুলো জাস্ট একটু সিম্পল ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আপেক্ষিক চৌম্বক প্রবণতা মিউ আর চৌম্বকগ্রাহিতা কাপ্পা থেকে বড়। এখান থেকে মিউ আর সমান 1 প্লাস কাপ্পা। আবার উল্টা দিক থেকে যদি আমি বলি চৌম্বকগ্রাহিতা কাপ্পা আপেক্ষিক চৌম্বক প্রবণতা থেকে কম বা ছোট। এখন আসো এখান থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন। প্রথমটা দেখো, আপেক্ষিক চৌম্বক প্রবণতা 1000 বলতে কি বোঝায় বা এর অর্থ কি? অর্থাৎ কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চৌম্বক পদার্থকে যদি আমি রাখি তাহলে বায়ু মাধ্যমের তুলনায় ওই পদার্থের মধ্যে দিয়ে 1000 গুণ বলটাকে কি করতে পারবে? প্রবেশ করতে পারবে। আবার এই কথা বললাম কাঁটা কম্পাস ডুবোজাহাজের মধ্যে কাজ করে না কেন? কারণ হচ্ছে এটা চৌম্বক পর্দা বা আচ্ছাদনের নিয়ে কাজ করে, এই কারণে কাজ করে না। বিশেষ করে চৌম্বক পর্দাটা নীতির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি, ঘড়ি, ক্যালকুলেটর, তারপরে হচ্ছে এমিটার, এই যন্ত্রগুলো আবিষ্কার করা হয়, এই যন্ত্রগুলো তৈরি করা হয় যাতে বাইরে চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে এগুলো বাঁচতে পারে। এরপরে দেখো চৌম্বক প্রবণতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? চৌম্বক প্রবণতা মূলত পদার্থের প্রকৃতি, অবস্থান এবং প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপর নির্ভর করে। পরের প্রশ্নটা তোমরা পারবা, আপেক্ষিক চৌম্বক প্রবণতা চৌম্বকগ্রাহিতা থেকে বড় হয় কেন? এরপরের প্রশ্ন হচ্ছে চৌম্বকায়ন অপেক্ষা বিচুম্বকায়ন কেন দীর্ঘ প্রক্রিয়া? কারণ দেখো চৌম্বকায়ন মানে হচ্ছে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকিত করা। তাহলে চুম্বকিত যখন করতে যাব তখন পদার্থের মধ্যে যে অণুচুম্বকগুলো আছে, অণুচুম্বক মানে হলো একটি চৌম্বক পদার্থকে আমি ভাঙতে ভাঙতে যত টুকরাই করি না কেন প্রত্যেক টুকরাতেই তার মধ্যে উত্তর এবং দক্ষিণ মেরু সৃষ্টি হবে, অর্থাৎ একটি আলাদা আলাদা চৌম্বক হিসাবে কাজ করবে। কখনোই বিচ্ছিন্ন একটা মেরু পাওয়া সম্ভব না। তাহলে এই অণুচুম্বকগুলো বিশৃঙ্খল অবস্থা থেকে অর্থাৎ এলোমেলো অবস্থায় ছিল, যখন আমি চুম্বকিত করলাম তখন সে পর্যায়ক্রমে সজ্জিত হলো অর্থাৎ শৃঙ্খলা অবস্থায় আসলো। তাহলে এরপরে যখন আমি বিচুম্বকিত করতে যাব অর্থাৎ চৌম্বক ক্ষেত্রকে আমি সরিয়ে দিব, তখন তারা আগের অবস্থায় ফিরে আসার জন্য অণুচুম্বকগুলো এলোমেলো হতে চাইবে, কিন্তু সজ্জিত অবস্থা থেকে এলোমেলো অবস্থায় আসতে তাদের কিছুটা সময় নেবে। কারণ এক অণুচুম্বক যদি বিশৃঙ্খল অবস্থায় আসতে চায় পাশের অণুচুম্বক তাকে বাধা দিবে। এই জন্য চৌম্বকায়ন অপেক্ষা বিচুম্বকায়ন কি হয়? দীর্ঘ প্রক্রিয়া হয়। এরপর হচ্ছে চৌম্বক পদার্থে অণুচুম্বক সৃষ্টি হয়, কিন্তু অচৌম্বক পদার্থে অণুচুম্বক সৃষ্টি হয় না কেন? এটা আমরা ইলেকট্রনের কক্ষীয় গতি এবং অক্ষীয় গতির মাধ্যমে ব্যাখ্যা করেছিলাম। ইলেকট্রনের দুই ধরনের গতি থাকে, একটা হচ্ছে কক্ষীয় গতি আর একটা হচ্ছে অক্ষীয় গতি। এই দুই গতির কারণে পদার্থের মধ্যে চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যখন অচৌম্বক পদার্থের মধ্যে কি হয়? সমান সংখ্যক ইলেকট্রনের বিপরীতমুখী ঘূর্ণনের কারণে মোট চৌম্বক ভ্রামকটা শূন্য হয়, যার কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না। আবার চৌম্বক পদার্থের বেলায় এই অণুচৌম্বকগুলোতে মোট চৌম্বক ভ্রামকের মান শূন্য হয় না, অর্থাৎ বিজোড় সংখ্যক ইলেকট্রন বিপরীতমুখী ঘূর্ণন থাকে, সমান সংখ্যক ইলেকট্রন ঘূর্ণন থাকে না, যার কারণে চৌম্বক পদার্থের মধ্যে অণুচৌম্বকের সৃষ্টি হয়ে থাকে। এরপর আসে ভূচৌম্বকত্বের উপাদান বা ভূচৌম্বকের মৌলিক উপাদান। কোন স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ও দিক সঠিকভাবে নির্ণয় করার জন্য এই সকল রাশির প্রয়োজন হয়। ভূচৌম্বকের মৌলিক উপাদান তিনটি থাকে, একটি হচ্ছে বিচ্যুতি, বিনতি এবং ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। এখানে বিচ্যুতির অনেকগুলো নাম দিয়ে দিলাম, অনেক সময় এমসিকিউতে এইভাবে নামগুলো একটু চেঞ্জ করে দেয়। এরপরে আসে বিচ্যুতি। তাহলে বিচ্যুতি আমরা দুইটা রাশির নাম জানতাম, একটা হচ্ছে কি চৌম্বক মধ্যতল আর একটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। এই চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণকে বলা হয় বিচ্যুতি। অর্থাৎ পৃথিবীর কোনো স্থানে মুক্তভাবে স্থাপিত চৌম্বকের চৌম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের সাথে যে কোণ করে, যে কোণে বিচ্যুত অবস্থায় থাকে সেটাকে বলা হয় বিচ্যুতি। এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো পাশের চিত্রের মধ্যে এই অংশটা হচ্ছে চৌম্বক মধ্যতল আর ভিতরের এই অংশটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, এদের মাঝখানের কোণ থিটাটা হচ্ছে কি বিচ্যুতি। আর কোন স্থানের এই বিচ্যুতিকে লেখা হয় থিটা ডিগ্রি পূর্ব বা থিটা ডিগ্রি ই এবং থিটা ডিগ্রি পশ্চিম বা থিটা ডিগ্রি ডাব্লিউ। এটার মানে কি? এটার মানে হচ্ছে কি কোন স্থানে যদি একটি দণ্ড চৌম্বক রাখি তাহলে চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ হবে থিটা এবং ওই দণ্ড চৌম্বকের উত্তর মেরু ভৌগোলিক পূর্ব পাশে থাকবে। আবার পশ্চিম হলে ওই দণ্ড চৌম্বকের উত্তর মেরু ভৌগোলিক পশ্চিম পাশে থাকবে, পূর্ব হলে পূর্ব পাশে থাকবে, পশ্চিম হলে পশ্চিম পাশে থাকবে। একইভাবে বিনতি হচ্ছে কি যদি পৃথিবীর কোনো স্থানে ভারকেন্দ্র দিয়ে যদি কোনো মুক্তভাবে চৌম্বককে ঝুলিয়ে রাখি তাহলে এটি অনুভূমিকের সাথে অর্থাৎ ওই চৌম্বকের চৌম্বকত্ব ও অনুভূমিকের সাথে যে কোণ করবে সেটাই হচ্ছে কি বিনতি। একে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয় আর বিনতিকে লেখা হয় ডেল্টা ডিগ্রি সাউথ
বা ডেল্টা ডিগ্রি দক্ষিণ এবং ডেল্টা ডিগ্রি নর্থ বা ডেল্টা ডিগ্রি উত্তর। এর মানে কি, অর্থাৎ ওই দণ্ড চুম্বকের চুম্বক অক্ষ অনুভূমিকের সাথে ডেল্টা ডিগ্রি কোণ করবে এবং উত্তর মানে বোঝাবে ওই স্থানটি বা ওই দণ্ড চুম্বকের অবস্থানটি হবে উত্তর গোলার্ধে, নর্থ হলে বোঝাবে ওই দণ্ড চুম্বকের অবস্থান হবে দক্ষিণ গোলার্ধে। আরও যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে কি, যেই দণ্ড চুম্বকটাকে আমি ঝোলালাম সেই দণ্ড চুম্বকের উত্তর মেরু নিচের দিকে ঝুঁকে থাকবে যদি ডেল্টা ডিগ্রি উত্তর লেখা থাকে, আর ডেল্টা ডিগ্রি দক্ষিণ হলে ওই দণ্ড চুম্বকের দক্ষিণ মেরু নিচের দিকে ঝুঁকে থাকবে। এখন আসো ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। পৃথিবী যদি নিজে একটি চুম্বক হয় তার সেই ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক বরাবর উপাংশই হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তাহলে এখানে আমি দেখালাম, যদি পৃথিবীর লব্ধি চুম্বক ক্ষেত্র বি হয় তার দুটা উপাংশ হবে ভিএস এবং ভিবি, অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। তাহলে এগুলো আমরা পারবো। তাহলে এই লব্ধি চুম্বক ক্ষেত্র বি সমান লেখা যাবে √s² প্লাস ভি স্কোয়ার, এই দুটি রাশিকে বর্গ করে যোগ করে দিলে tan ডেল্টা সমান আমরা এই রাশিমালাটা পাবো, ডেল্টা সমান অর্থাৎ বিচ্যুতি এর মান ডেল্টা সমান tan ইনভার্স v/s লিখতে পাবো। এখন আসো কিছু অনুধাবনমূলক প্রশ্ন, আশা করি এগুলো পারবা। ঢাকার বিচ্যুতি, অর্থাৎ ঢাকায় যদি আমি একটা দণ্ড চুম্বককে অনুভূমিক বরাবর ঝুলাই রাখি তাহলে চুম্বক মধ্যতলে এবং ভৌগোলিক মধ্যতলে মধ্যবর্তী কোণ হবে হাফ এবং ওই দণ্ড চুম্বকের উত্তর মেরু থাকবে ভৌগোলিক পূর্ব দিকে, মানে পূর্ব দিকে ইস্ট। এরপরে রাজশাহীর বিনতি এত ডিগ্রি নর্থ বা ঢাকার বিনতি এত ডিগ্রি নর্থ কেন, যেহেতু ঢাকা বা বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এজন্য এখানে এন বসানো হয়েছে। এগুলো আমরা আনসার দিতে পারবো। তারপর হচ্ছে বিষুবীয় রেখায় বিনতি কোণ শূন্য হয় কেন, কারণ বিষুবীয় রেখা বরাবর বা নিরক্ষ রেখা বরাবর দেখা যায় চৌম্বক অক্ষ অনুভূমিক রেখার সাথে সমান্তরালে থাকে বা চৌম্বক অক্ষ অনুভূমিক রেখা বরাবর থাকে, যার কারণে টিটা 0 ডিগ্রি হয়। পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন স্থানে বিনতি বিভিন্ন হওয়ার কারণ কি, তাহলে দেখো আমরা জানি ভূচুম্বকতার প্রাবল্যের মান এবং দিক দুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়। এই প্রাবল্যের দিক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হওয়ার কারণে বিনতির মানও বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি যদি কোনো একটি দণ্ড চুম্বককে মেরু অঞ্চলে নিয়ে যাই, দেখা যাবে ওই দণ্ড চুম্বকের চুম্বক অনুভূমিকের সাথে একদম 90 ডিগ্রি কোণ করে থাকবে, তার মানে মেরু অঞ্চলে বিনতি হবে 90 ডিগ্রি। আবার বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় রেখা বরাবর যদি নিয়ে যাই তাহলে ওই দণ্ড চুম্বকের চুম্বক অক্ষ এবং অনুভূমিক রেখা সমান্তরালে থাকবে, যার কারণে বিনতি হবে 0 ডিগ্রি। এই চুম্বক প্রাবল্যের দিক বিভিন্ন হওয়ার কারণে বিনতির দিকও বিভিন্ন হয়। আবার বিষুব অঞ্চল থেকে ক্রমশ যদি আমি মেরু অঞ্চলের দিকে নিয়ে যাই তাহলে কি হবে, বিনতি বাড়তে থাকবে। এরপর আসা ঢাকায় ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ 34 মাইক্রোতেসলা বলতে কি বোঝায়, তার মানে হচ্ছে ঢাকার মধ্যে যে ভূচুম্বক ক্ষেত্রের প্রভাবটা থাকে সেই ভূচুম্বক ক্ষেত্রের প্রভাবটার মধ্যে অনুভূমিক উপাংশ, তার অনুভূমিক বরাবর উপাংশের মান হচ্ছে 34 মাইক্রোতেসলা। এখন আসো ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ ভি এর চেয়ে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ এর মান বেশি তাৎপর্যপূর্ণ কেন, যে ভূচুম্বকের উপাদান মৌলিক উপাদানগুলো আছে তিনটি, ওই তিনটি মৌলিক উপাদানগুলোর মান সঠিকভাবে সহজে নির্ণয় করা যায়, এজন্য এগুলোকে মৌলিক উপাদান হিসেবে ধরে নেওয়া হয়েছে। এর মধ্যে একটা উপাদান হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তাহলে আমরা কেন উলম্ব উপাংশ না নিয়ে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ নিচ্ছি, কারণ হচ্ছে আমরা জানি একটি দণ্ড চুম্বক বা যে চুম্বক নিয়ে আমরা কাজ করি সেই চুম্বকটা সবসময় অনুভূমিক তল, পৃথিবীর অনুভূমিক তলের বরাবরই ঘুরতে পারে, সে উলম্ব তল বরাবর ঘুরে না, সবসময় কি করে পৃথিবীর অনুভূমিক তল বরাবর ঘুরতে পারে। এই জন্য ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশই দণ্ড চুম্বকের উপর ক্রিয়াশীল থাকে, উলম্ব উপাংশ ক্রিয়াশীল থাকে না, যার কারণে উলম্ব উপাংশের চেয়ে অনুভূমিক উপাংশ বেশি তাৎপর্যপূর্ণ হয়। তাহলে দেখো আমরা এভাবে যে কোনো ধরনের অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু চেষ্টা করলে আনসার দিতে পারবো। যতটুকু পড়ালাম এর মধ্যে কিছু প্রয়োজনীয় ফর্মুলা দিলাম, তবে এই অংশ থেকে তেমন একটা সৃজনশীল প্রশ্ন হয় না। তারপরেও তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য এই অংশের বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো দরকার হবে, তাই একটু আলোচনা করার চেষ্টা করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।